নানা ইস্যুতে চীনের সঙ্গে লেগেই থাকে যুক্তরাষ্ট্রের। কারণটাও স্পষ্ট, নিজের সমকক্ষ কাউকে মেনে নেবে না তারা, ভাগ দেবে না বিশ্বনেতার চেয়ারের। অন্যদিকে চীনও নাছোড়বান্দা, যে কোনো মূল্যে নিজের ভাগ বুঝে পেতে চায় তারা। সে লক্ষ্যে বিশ্ব বাণিজ্যের সঙ্গে সামরিক সক্ষমতা বাড়ানোতেও মনোযোগ দিয়েছে বেইজিং। মার্কিন সমকক্ষ কিংবা তাদের ছাড়িয়ে যেতে চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। শি জিনপিংয়ের সরকারের এমন নীতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওয়াশিংটনের। প্রশ্ন উঠেছে, চীনের ব্যাপারে কৌশলে ঘাটতি রয়ে গেছে পেন্টাগনের। সেটা কি? কিভাবে মোকাবেলা করবে পেন্টাগন? ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে এসবের খুঁটিনাটি জানাতে সঙ্গে আছি তামান্না খন্দকার। 2010 সালের কথা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রথম টের পায় চীন ও রাশিয়া তাদের সমকক্ষ হয়ে উঠতে চাইছে। বিশেষ করে বেইজিং সামরিক অগ্রগতি বাড়াচ্ছে। সাইবার থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, যুদ্ধ সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সবখানেই বড় বিনিয়োগ করছে, হাঁটছে রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। চীনের তৈরি DF-21D অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে, যা কিনা প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমান বাহিনী, রণতরী সহ নৌবাহিনীর জন্য বড় হুমকি। এ দৃশ্য দেখে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন তখনকার মার্কিন উপপ্রতিরক্ষা সচিব রবার্ট ওয়ার্ক। চীনকে ঠেকাতে সোভিয়েতদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের সময়কার অফসেট স্ট্র্যাটেজি থেকে অনুপ্রাণিত হয়ে থার্ড অফসেট কৌশলের প্রস্তাব করেন ওয়ার্ক। প্রশান্ত মহাসাগরে চীনকে রুখতে তৃতীয় অফসেট কৌশল প্রস্তাব করেন ওয়ার্ক, যে কৌশলের লক্ষ্য ছিল মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা, প্রযুক্তি থেকে শুরু করে নতুন যুদ্ধ কৌশল রপ্ত করা, নৌবাহিনীর গঠন পরিবর্তন করে মার্কিন সামরিক শক্তিকে বিশাল অঞ্চলে ছড়িয়ে দেওয়া, দূরপাল্লার অস্ত্র তৈরি করা, মহাকাশ ক্ষমতা বাড়ানো, উন্নত সেন্সর ও সমুদ্র প্রযুক্তিতে বিনিয়োগ করা, যাতে যে কোনো জায়গায় ও যে কোনো সময়ে যুদ্ধের সক্ষম থাকে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু ওয়ার্কের সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। সামরিক সক্ষমতায় তখন চীন ও রাশিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা পরাশক্তি যুক্তরাষ্ট্র অনুভব করেনি এ নীতির প্রয়োজনীয়তা। বহু বছর পর এসে এখন ওয়ার্কের সেই ধারণা উপলব্ধি করতে পারছে পেন্টাগন। কিন্তু মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, শক্তিশালী হয়ে উঠেছে চীন, বদলে গেছে বর্তমান পরিস্থিতিও। বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন। চীনের প্রতিরক্ষা শিল্পঘাঁটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো যাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। চীন কেবল হার্ডওয়্যার নয়, তৈরি করছে সফটওয়্যারও। সামরিক ও বাণিজ্যিক জাহাজ নির্মাণেও জোর দিয়েছে, যে খাতে যুক্তরাষ্ট্রের চেয়ে 230 গুণ এগিয়ে চীন। শুধু তাই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়িয়েছে বেইজিং। ফলে চীনা হামলার ঝুঁকিতে রয়েছে জাপান থেকে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এমন পরিস্থিতিতে যদি তাইওয়ানে যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে মার্কিন বাহিনী যুদ্ধে নামার আগেই তাদের ঘাঁটিতে হামলা চালাতে পারে চীন, যা ভাবতে বাধ্য করছে ওয়াশিংটনকে। তাই নতুন অফসেট কৌশল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এর আগে দুবার অফসেট কৌশলের সফল বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র। 1950-এর দশকে প্রথম অফসেট কৌশল প্রণয়ন করেন তৎকালীন প্রেসিডেন্ট ডুইড আইজেনহাওয়ার। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আর 1970-80-র দশকে দ্বিতীয় অফসেট বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। সোভিয়েত পারমাণবিক সক্ষমতা বাড়ালে নিখুঁত ও লক্ষ্যভেদী অস্ত্র প্রযুক্তিতে জোর দেয় যুক্তরাষ্ট্র, যা সোভিয়েতকে চাপে ফেলে। এখন চীনের সক্ষমতা বাড়ায় যুক্তরাষ্ট্রকে ভাবতে হচ্ছে তৃতীয় অফসেট কৌশল নিয়ে, যাতে করে চীন তাইওয়ানে হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র, যার জন্য দরকার প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বাড়ানো। চীনের হুমকি প্রতিহত করতে এ অঞ্চলে শক্ত অবস্থান দরকার যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে দীর্ঘ পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র, বিশেষ করে সস্তা কিন্তু কার্যকর অ্যান্টিশিপ মিসাইলের উৎপাদন বাড়াতে হবে। ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ বাড়াতে হবে, যা রানওয়ে ছাড়াই চালানো যাবে।
বোমারু বিমান ও স্টেলথ ফাইটার B-21 রেইডার ও F-35 এর মতো যুদ্ধবিমানের পরিমাণ বাড়াতে হবে, যা দূর থেকে আঘাত করতে সক্ষম হবে। এর বাইরে সাবমেরিন ও আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে চীনকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র, কেননা এ খাতে এখনও তুলনামূলক দুর্বল বেইজিং। এর বাইরেও অগ্রাধিকার নির্ধারণ করতে হবে যুক্তরাষ্ট্রকে, কেননা ভবিষ্যতে যুদ্ধে জয় পেতে বড় আকারের জাহাজ ও বিমান বাহিনী রণতরীর থেকে বেশি কাজে দেবে AI বা ড্রোন প্রযুক্তি। তাই ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধে চীনকে হারাতে এসব প্রযুক্তিতে জোর দেওয়া ছাড়া ভিন্ন পথ নেই যুক্তরাষ্ট্রের।